নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, অজস্র শুভকামনা। এবং আজকে বিশেষ করে শুভকামনা জানাবার দিন, কেন সেই কথা একটু পরে বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, সবাইকার শুভ হোক। যা বলছিলাম আপনাদের যে আজকেই বিশেষ করে শুভকামনা জানাবার দিন, তার কারণ আজকে হচ্ছে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। এই ৩রা আগস্ট আজ হলো আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস, ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ডে। আমরা সবাই সবাইকার বন্ধু হতে চাই, আমরা সবাই সবাইকার বন্ধু হতে পারি। শরণাগত এই বন্ধুত্বের হাতটা প্রসারিত করে দিয়েছে। সেই হাত আপনারা অনেকে ধরেছেন, অনেকে ধরেছেন, অনেকে ধরতে চেয়েছেন। সবাইকে নিয়ে আমরা একসঙ্গে বেঁধে বেঁধে একটা গোষ্ঠী তৈরি করেছি, শরণাগতের গোষ্ঠী, 92.7 বিগ FM এর গোষ্ঠী। তাই বলছিলাম যে আজকের দিনটা আমাদের কাছে, শরণাগত পরিবারের কাছে, শরণাগত বন্ধুমহলের কাছে একটা বিশেষ দিন। তো আজকের দিনটার কথা বলি। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকে 18ই শ্রাবণ 1431, ইংরেজির 3রা আগস্ট 2024, শনিবার। আজ চতুর্দশী। সূর্যোদয়ের সময় ভোর 5:12, সূর্যাস্তের সময় সন্ধে 6:16। পুনর্বসু নক্ষত্র, জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। দিনের বেলা 6:49 গতে কর্কট রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা জানেন। আর সামনের বৃহস্পতিবারে চিঠির বিষয় কি হবে সেও আপনারা জানেন। অনেকদিন আগে বলে দিয়েছি, 1 সপ্তাহ আগে বলে দিয়েছি। ছোট্টবেলার কথা, ছোট্টবেলার কোনো একটা মধুর স্মৃতি। আসলে যে কারণে এই কথাটা মনে এসেছিল, আপনাদের বলেছিলাম 1 আগস্ট তারিখে এই বিষয়টা দিয়েছিলাম। সেই দিন ছিল বিশ্ব স্তন্যপান সপ্তাহ। তার সূত্র ধরে মনে হলো আমাদের ছোট্টবেলার স্মৃতি তো সাধারণভাবে মাকে নিয়ে হয়, তো এইটাই থাক, ছোট্টবেলার কথা। তা এই হলো। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা একটা সাংঘাতিক জায়গায় আছি। অগস্ত্যমুনি পুরো সমুদ্র শুষে নিয়েছেন এবং হজম করে ফেলেছেন। এইবারে কি হবে? গোটা পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে যদি সমুদ্র মুছে যায় পৃথিবী থেকে, যদি সমুদ্র ফাঁকা হয়ে যায় পৃথিবী থেকে। তাই নিয়ে আমাদের গল্প শুরু হবে। বুঝতেই পারছেন আপনারা, সগর রাজার গল্প। সেই সগর রাজার গল্প আপনাদের বলবো, গঙ্গা অবতরণের গল্প বলবো, পুরাণ চিরন্তনে শুরু করব। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে আমার জীবন ও ব্রত। স্বামীজি নিজের জীবনের কথা বলছেন, তার সন্ন্যাস গ্রহণের কথা বলছেন, তার জীবনে যে সমস্ত দুঃখ কষ্ট পেয়েছেন সেগুলো আমি জানি, কিন্তু স্বামীজি নিজের মুখে বলছেন বা নিজের লেখায় লিখছেন। তারপরে কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র। চিঠিপত্রের পর আজকে শনিবার। শনিবারে তো আপনারা জানেন মহাপুরুষের কথা, বুদ্ধদেবের জীবন কথা বলবো আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। 92.7 বলতে বসেছি আমি, আপনাদের সৌমিত্র বসু। অগস্ত্য তো সমুদ্র শুষে নিয়েছেন, সমুদ্র ফাঁকা হয়ে গেছে। এইবারে কি হবে? সগর হচ্ছেন ইক্ষ্বাকু বংশের রাজা, তার মায়ের নাম হচ্ছে যাদবী। তো তিনি যখন মা যাদবীর গর্ভে ছিলেন, তার সৎ মা গোপনে যাদবীকে বিষ খাইয়ে দিয়েছিলেন। সেই বিষের প্রভাবে বহুদিন জ্বরের মতো গর্ভে থাকার পর সগরের জন্ম হয়। তো বিষ মানে তো গরল, আপনারা সকলেই জানেন। গরল জন্মেছিলেন, বিষের সঙ্গে জন্মেছিলেন, সেই জন্য তার নাম হচ্ছে সগর। তো সগর রাজা জন্মেছিলেন বিষের সঙ্গে, বা তার
গর্ভের ভেতরে তাকে অনেকদিন ওই রকম করে থাকতে হয়েছিল, জড়বৎ থাকতে হয়েছিল, কিন্তু তিনি যখন জন্মালেন তখন পূর্ণ শিশু হিসেবে জন্মালেন। তিনি যখন বড় হলেন তখন একজন সত্যিকারের ভালো রাজা হয়ে বড় হলেন এবং তিনি রাজ্য শাসন করছেন। খুবই ভালো রাজা, চারদিকে তার খুব সুনাম হয়ে গেছে। কিন্তু এই একটাই দুঃখ, রাজা নিঃসন্তান। তো সন্তান লাভের জন্য তিনি তো নানান রকমের চেষ্টা করছেন, এটা ওটা করছেন, সব করছেন। শেষ পর্যন্ত কিছুতেই যখন কিছু হলো না, তখন মহাদেবের কৃপা পাওয়ার জন্য তিনি কঠোর তপস্যা শুরু করলেন। কঠোর তপস্যা। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব এসে তাকে বললেন যে তোমার তো দুই স্ত্রী, প্রথম স্ত্রী হচ্ছে কেশিনী। এই কেশিনী 60,000 শক্তিশালী সন্তান লাভ করবে, কিন্তু তারা বেশি দিন বাঁচবে না। আর তোমার আরেক স্ত্রী যে সুমতি, তার গর্ভে একটি মাত্র সন্তান হবে, সেই তোমার বংশ রক্ষা করবে। এই হলো সগর রাজার পুত্র লাভের পেছনের ইতিহাস। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত জীবনের সহজ পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সগর রাজাকে তো এই বর দেওয়া হলো যে প্রথম স্ত্রী কেশিনী, তার 60,000 ছেলে হবে, তারা স্বল্পায়ু হবে, বেশি দিন বাঁচবে না। আর দ্বিতীয় স্ত্রী সুমতি, তার গর্ভে একটি মাত্র ছেলে হবে, সেই তোমার বংশ রক্ষা করবে। তো বর পেয়ে তো রাজা খুব খুশি, সকলেই খুব খুশি, দুই স্ত্রী খুব খুশি, প্রজারা খুব খুশি, সভাসদেরা খুব খুশি, যা হয় আর কি। তো যথাসময়ে দুই স্ত্রীর যথাক্রমে 60,000 আর একটি সন্তান হলো। তো এই যে সুমতির একমাত্র ছেলে যে অসমঞ্জ, সে খুব খুব দুষ্টু হয়েছে, খুব দুষ্টু। মানে দুষ্টু মানে দুষ্ট যাকে বলে আর কি। দুষ্টু বললে তো একটা স্নেহের ভাব জেগে ওঠে মনের মধ্যে। এ হচ্ছে দুষ্ট, ভয়ঙ্কর অত্যাচার করে সকলের উপরে, খুব মুশকিল। সকলে এবার অতিষ্ঠ হয়ে উঠেছে, অথচ রাজার ছেলে, কেউ কিছু বলতেও পারে না। তো সে প্রায় সহ্য করা যাচ্ছে না এরকম একটা অবস্থা। তখন দল বেঁধে সবাই রাজার কাছে গেল, গিয়ে বলল যে মহারাজ, আপনার এই যে পুত্র, এই পুত্র সুমতির গর্ভে যিনি জন্মেছেন অসমঞ্জ, এর অত্যাচারে তো আর পারছি না। অনেকদিন পর্যন্ত আমাদের মনে হয়েছিল যে আপনাকে বলবো না, আপনাকে বলবো না, কিন্তু না বলে পারছি না মহারাজ, আপনি একটা ব্যবস্থা করুন। তা সগর রাজা সত্যি সত্যি ভালো রাজা। পুত্র অন্যায় করেছে বলে তিনি না না, পুত্রের কোনো দোষ নেই, তোমাদেরই দোষ, এই করলে ছেড়ে দেবেন, এইরকমটা নয়। ফলে তিনি তোর রেগে মেগে তাকে অসমঞ্জকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। অসমঞ্জ স্ত্রী তখন সন্তান সম্ভবা। তো যথাসময়ে সগর রাজার ঘরে নাতি এলো। সেই নাতির নাম রাখা হলো অংশুমান। অংশুমান খুব ভালো ছেলে, সব দিক থেকেই, মানে রাজ পরিবারের সুযোগ্য সন্তান বলতে যেটা বোঝায় সেইটা। খুব দেখতে খুব সুন্দর, খুব নম্র সভ্য ব্যবহার, আবার বীরত্বেও খুব বড় মাপের বীর, শৌর্য অতুলনীয়। তাই অংশুমান সগর রাজার নাতি, ইনি ধীরে ধীরে একেবারে রাজার নয়নের মণি হয়ে উঠলেন। আজকে এই পর্যন্ত থাক। আবার সোমবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তনের পর এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আমার জীবন ও ব্রত। বেশ খানিকটা পড়া হয়েছে, আরো খানিকটা পড়বো আজকে। এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আমার জীবন ও ব্রত। তারপর আসিল দারুণ দুঃসময়, ব্যক্তিগতভাবে আমার পক্ষে এবং অন্যান্য ভ্রাতাদের পক্ষেও। কিন্তু আমার পক্ষে সে কি নিদারুণ দুর্ভাগ্য। একদিকে মা ও ভাইয়েরা, পিতার মৃত্যুতে আমরা তখন চরম দারিদ্র্যে উপনীত, বেশিরভাগ দিন না খাইয়া থাকিতে হইত। পরিবারে একমাত্র আমি আশা ভরসা, সাহায্য করবার উপযুক্ত ছিলাম। আমার সম্মুখে তখন দুইটি জগৎ, একদিকে মাতা ও ভ্রাতাদিগকে না খাইয়া মরিতে দেখিতে হইবে, অপরদিকে বিশ্বাস করিতাম যে গুরুদেবের ভাবধারা ভারতের তথা জগতের পক্ষে কল্যাণকর, সুতরাং এই আদর্শ জগতে প্রচার করিয়া কার্যে পরিণত করিতেই হইবে। দিনের পর দিন, মাসের পর মাস এই দ্বন্দ্ব চলিল।
কখনো কখনো 5-6 দিন ধরিয়া অবিরত প্রার্থনা করিতাম। সে কি হৃদয় বেদনা! আমি তখন দারুণ যন্ত্রণা অনুভব করিতেছিলাম। তরুণ হৃদয়ের স্বাভাবিক স্নেহ আত্মীয়গণের দিকে টানিতেছে, অতি প্রিয়জনদের দুরবস্থা সহ্য করিতে পারিতেছি না, অপরপক্ষে সহানুভূতি জানাইবার একটি লোকও নাই। বালকের কল্পনার প্রতি কে সহানুভূতি দেখাইবে? যে কল্পনার জন্য অপরকে এত কষ্ট পাইতে হয়, সেই কল্পনার প্রতি কাহারই বা সহানুভূতি জাগিতে পারে? একজন ছাড়া কেহই সহানুভূতি জানাইল না। সেই একজনের সহানুভূতি আশা ও আশীর্বাদ বহন করিয়া আনিল। তিনি এক নারী। আমাদের মহাযোগী গুরুদেব তাহাকে অতি অল্প বয়সে বিবাহ করিয়াছিলেন। পতি যৌবনে ধর্মোন্মাদনায় মগ্ন থাকাকালে একবার পত্নী তাহার সহিত দেখা করেন। অতি শৈশবে বিবাহ হইলেও বড় না হওয়া অবধি পত্নী স্বামীকে বিশেষ দেখিতে পান নাই। পরবর্তীকালে পত্নীর সহিত দেখা হইলে পতি বলিলেন, দেখো, আমি তোমার স্বামী, এই দেহের উপর তোমার দাবি আছে, কিন্তু বিবাহিত হইলেও যৌন জীবন যাপন করা আমার পক্ষে অসম্ভব। এ বিষয়ে বিচারের ভার তোমাকেই দিলাম। পত্নী শাস্ত্র নয়নে বলিলেন, ভগবান তোমার সহায় হউন, তোমায় আশীর্বাদ করুন। আমি কি তোমায় অধঃপাতে লইয়া যাইব? যদি পারি তোমাকে সাহায্যই করিব, তুমি তোমার সাধনা লইয়া থাকো। সেই নারী এরূপ প্রকৃতির ছিলেন। সাধনায় মগ্ন হইয়া স্বামী ক্রমে নিজের ভাবে সন্ন্যাসী হইয়া গেলেন। দূর হইতে পত্নী যথাশক্তি সাহায্য করিতে লাগিলেন। স্বামী যখন অধ্যাত্ম জগতে এক বিরাট পুরুষ হইয়া দাঁড়াইলেন, স্ত্রী ফিরিয়া আসিলেন। বলিতে গেলে তিনি তাহার প্রথম শিষ্যা। অবশিষ্ট জীবন তিনি স্বামীর সেবায় অতিবাহিত করিলেন। বাঁচিয়া আছেন কি মরিয়া গিয়াছেন, ওই লোকোত্তর মহাপুরুষের সে খেয়াল ছিল না। কথা বলিতে বলিতে তিনি এত তন্ময় হইয়া যাইতেন যে জ্বলন্ত অঙ্গারের উপর বসিলেও তাহার হুঁশ হইত না। জ্বলন্ত অঙ্গার! সদা সর্বদা তিনি ছিলেন এমনই দেহ জ্ঞান রহিত। সেই নারী তাহারই সহধর্মিনী। তিনি ওই বালকদের আদর্শের প্রতি সহানুভূতি পোষণ করিতেন, কিন্তু তাহার কোনো শক্তি ছিল না। আমাদের অপেক্ষা তিনি দরিদ্র ছিলেন। যাহা হোক, আমরা সংগ্রামে ঝাঁপ দিলাম। আমি মনে প্রাণে বিশ্বাস করিতাম যে এই ভাবধারা একদিন সমগ্র ভারতবর্ষকে যুক্তিপরায়ণ করিয়া তুলিবে এবং নানা দেশ ও নানা জাতির কল্যাণ সাধন করিবে। এই বিশ্বাস হইতেই স্থির প্রতীতি জন্মিল যে এই ভাবরাশি নষ্ট হওয়া অপেক্ষা কয়েকজন লোকের দুঃখ বরণ করা ভালো। একজন মা ও 2টি ভাই যদি মরে কি আসে যায়? এও তো ত্যাগ। ত্যাগ করো। ত্যাগ ছাড়া কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। বক্ষ চিরিয়া হৃৎপিণ্ড বাহির করিতে হইবে এবং সেই রক্তসিক্ত হৃদয় বেদীমূলে উৎসর্গ দিতে হইবে, তবেই তো মহৎ কার্য সাধিত হয়। অন্য কোনো পথ আছে কি? কেহই সেই পথ আবিষ্কার করিতে পারে নাই। আপনাদের মধ্যে যে কেহ কোনো মহৎ কার্য সাধন করিয়াছেন, তাহাকেই ভাবিয়া দেখিতে বলি। সে কি বিরাট মূল্য, সে কি বেদনা, কি নিদারুণ যন্ত্রণা! প্রত্যেকের জীবনে প্রতিটি সফলতার পিছনে কি ভয়ানক দুঃখ ভোগ থাকে, তাহা তো আপনাদের সকলেরই জানা আছে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আমার জীবন ও ব্রত, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর কথামৃত। গানের পর এবার কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথামৃত থেকে পাঠ করবার আগে মনে করিয়ে দিই, আমাদের সামনের বৃহস্পতিবারে চিঠিপত্রের বিষয় হলো ছোট্টবেলার কথা। এই ছোট্টবেলার কথা মানে নিজের জীবনের প্রথম যে স্মৃতি মনে পড়ে, মধুর স্মৃতি, সেই স্মৃতির কথা আপনারা 250 শব্দের মধ্যে লিখে পাঠাবেন আমাদের কাছে। সেটা মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে পৌঁছে যাওয়া চাই। বুঝতেই পারছি অনেক চিঠি আসবে, তার কারণ ছোট্টবেলার মধুর স্মৃতির কথা বলতে কার না ভালো লাগে। তো সেই সমস্ত চিঠি বৃহস্পতিবারে পড়া হবে, তারপরেও আরো পড়া হতে থাকবে। তো এবারে কথামৃত। ঠাকুর তার কথা বলছেন।
বলছেন যে অধর ডেপুটি 300 টাকা বেতন পান। তখনকার দিনে 300 টাকা কিন্তু অনেক টাকা মাইনে। আজকের দিনে 300 টাকা তো আমাদের একদিন সকালবেলা বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে খরচা হয়ে গেল 500 টাকা খরচা হয়ে গেল খুব অনায়াসে। তখনকার দিনে তো সেটা নয়, তখনকার দিনে মাস মাইনে 300 টাকা। এবং শরণাগত যারা শোনেন তারা মোটামুটি ভাবে আমার মতো বয়স্ক মানুষ, তারা সকলেই মনে করতে পারছেন যে তাদের ছোটবেলায় টাকার দাম কত বেশি ছিল, আর এখন তো আরো কমে গেছে টাকার দাম। তো যাই হোক, 300 টাকা মাইনে পান। কলকাতা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানের কর্মের জন্য দরখাস্ত করেছেন, মাইনে 1000 টাকা। তো সেই কর্মের জন্য অধর কলকাতায় অনেক বড় বড় লোকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মানে বড় বড় লোকেরা যদি একটু লিখে টিখে দেন, যদি একটু বলে টলে দেন, তাহলে কর্মটা হয়ে যায়। তখনকার দিনে ছিল, এখনকার দিনেও আছে, কিন্তু তখনকার দিনে আরো অনেক বেশি ছিল। এখন অনেক নিয়ম কানুনের জাল পড়েছে, তখন নিয়ম কানুনের জালটা এত সুদৃঢ় ছিল না, এত ছড়ানো ছিল না। তো যাই হোক, তার সঙ্গে ঠাকুরের কি সম্পর্ক? তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে হাজরা বলছিল অধরের কর্ম হবে, তুমি একটু মাকে বলো। অধরও বলেছিল যে একটু মাকে বলো না, যদি আমার কর্মটা হয়ে যায়। আরে এই যে এই মাকে বলো ঠাকুরকে বলছেন, না আমরা তো বলেই থাকি, বলি না আমরা মাকে যে মা আমার চাকরিটা যেন হয়, মা একটু দেখো, মা মা গো আমার চাকরিটা যেন হয়, বা আমার ছেলেটা যেন সেরে যায়, মা মা গো আমার ছেলেটা অসুখে পড়েছে, হাসপাতালে আছে, যেন সেরে যায় মা গো। বা এইরকম সব প্রার্থনা তো করি আমরা, অর্থাৎ জাগতিক কোনো কিছু পাবার জন্য আমরা প্রার্থনা করি মায়ের কাছে যে মা এটা যেন আমরা পেয়ে যাই। আচ্ছা, খুব খারাপ ভাবে একটা কথা বলি, মা কি দালাল? আরে তা তো না। মায়ের কাছে আমি এই তো স্বামী বিবেকানন্দের সেই কথা, সেই যে গল্প স্বামী বিবেকানন্দের, সংসারে তখন প্রচন্ড অভাব, বাবা মারা গেছেন, মানে একেবারে সংসার শুকিয়ে গেছে। মা আছেন, ছেঁড়া কাপড় পরেন, ভাই আছে সব, তাদের মুখে অন্ন জোগাবার দায়িত্ব তো স্বামী বিবেকানন্দের। এই অবস্থায় তিনি তো ঠাকুরের কাছে গেলেন। গিয়ে কি হলো আপনারা অনেকেই জানেন সে গল্প, তবু আরেকবার বলবো। এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে মাঝখানে একটু গানের পর স্বামী বিবেকানন্দের সেই পুরনো গল্প, যে গল্প আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি, যে স্বামী বিবেকানন্দ ঠাকুরের কাছে গেছেন। ঠাকুর তো বলছেন যে কিরে তোর মুখ শুকনো কেন, সব কথা শুনেছেন। শোনার পর বলছেন যে তুই জানা মায়ের কাছে জানা, গিয়ে চা, তো যা কিছু চাইবার চা, চাকরি টাকা পয়সা যা কিছু চা না চা। তো নরেন্দ্রনাথ তখন তিনি মায়ের কাছে গেছেন, গিয়ে আবার ফিরে এসছেন। তো ঠাকুর বললেন কি রে, কি 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 চাইলি, হ্যাঁ কি চাইলি? নরেন 3 বার গেছে, 3 বার গিয়ে 3 বার ফিরে এসেছে। কি চেয়েছেন? মা আমাকে জ্ঞান দাও, আমাকে ভক্তি দাও, আমাকে বৈরাগ্য দাও। সংসারের জন্য চাইতে পারলেন না, কিছুতেই পারলেন না। এইটা হচ্ছে একটা থাক, যে সংসার না, সংসারের জন্য চাইতে গিয়ে মুখে বেঁধে গেল এইটা। আর অন্যদিকে অধর, সে আরো বেশি টাকার চাকরি করবে, তার জন্য ঠাকুরকে একটু বলা, ঠাকুর একটু বলে দেবেন, যেন ঠাকুর হচ্ছেন মানে উচ্চপদস্থ কর্মচারীর নায়েব, যে বলে দিল যে আপনি ওকে একটু দেখুন না, ওকে যদি চাকরিটা দিয়ে দেওয়া যায়। মা হচ্ছেন যেন সেই মহা উঁচু রাজকর্মচারী, সেই রকম একটা ভাব আর কি। তো আমি মাকে একটু বলেছিলাম যে মা, এ তোমার কাছে আনাগোনা করছে, যদি হয়তো হোক না। কিন্তু সেই সঙ্গে মাকে বলেছিলুম, মা কি হীন বুদ্ধি, হ্যাঁ, জ্ঞান ভক্তি না আছে তোমার কাছে এইসব চাইছে। নরেন্দ্রনাথ কিন্তু জ্ঞান ভক্তি এইসব চেয়েছিলেন, বৈরাগ্য এইসব চেয়েছিলেন। কিন্তু আমরা সাধারণ মানুষ তো আমরা ওগুলো চাই না। আমরা তো যত পার্থিব বিষয় চাই, তার কারণ আমরা পার্থিবতা দিয়ে ঘেরা, আমরা জাগতিকতা দিয়ে ঘেরা। আমরা এই যতই শরণাগত বলি আর যতই শরণাগত শুনি,
এই যে জাগতিকতার যে ঘেরাটোপটা রয়েছে, সেই ঘেরাটোপের বাইরে আমরা অন্য কিছু ভাবতেই পারি না, কল্পনাই করতে পারি না, আমাদের মনের মধ্যে আসতেই পারে না যে আমরা এমন কিছু চাইতে পারি যেটা এই সব কিছুর বাইরে, সে চাইতে পারি না আমরা। আমাদের আমাদের অক্ষমতা, আমাদের চোখ নেই, আমরা যেতে পারি না সেখানে, আমরা খঞ্জ। তো অধরকে তিনি বলছেন যে আচ্ছা, কেন হীন বুদ্ধি লোকগুলোর কাছে অত আনাগোনা করলে, এত দেখলে শুনলে? সাতকাণ্ড রামায়ণ সীতাকার ভার্যে অমুক মল্লিক হীন বুদ্ধি। আমার মাহেশে যাবার কথায় চলতি নৌকো ব্যবস্থা করেছিল, আর বাড়িতে গেলে হৃদুকে বলতো, হৃদু গাড়ি রেখেছো? মানে কত টাকা খরচা হবে, এই টাকাটা কি করে উঠে আসবে, এই দেখো এরকম কিপটেমি যাকে বলে, সতর্কতা যাকে বলে, সঞ্চয়ের মনোভাব যাকে বলে, সেই সমস্ত দিয়ে ভরা কিছু মানুষ আছে। তো তাদের তো হবে না, তাদের তো ভক্তি হবে না, তাদের তো ঈশ্বরকে পাওয়া কোনোভাবে, মনের কোনো একটা অংশে ঈশ্বরকে পাওয়া হবে না, হবে না। তার কারণ হচ্ছে তাদের মন সেইভাবে তৈরি নয়। মনকে তো আগে তৈরি করতে হয়, মনকে তো আগে রাঙাতে হয়, সেই রাঙানোটা তাদের দ্বারা হবে না। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি কথামৃত নিয়ে গানের পর। আবার কথামৃত গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো অধরকে ঠাকুর এইসব কথাগুলো বলছেন যে কেন এই সমস্ত করছো, এই এই সমস্ত এগুলো কি মায়ের কাছে চাইবার বিষয়? অধর তার উত্তরে একটা কথা বলছেন, সেটা আমাদের সকলের যুক্তি, খারাপ যুক্তি, ভুল যুক্তি, সেটা আমরা নিজেরাও মনে মনে খুব ভালো করে জানি। বলছেন সংসার করতে গেলে এসব না করলে চলে না, আর আপনি তো বারণ করেননি। সত্যি সত্যি সংসার করতে গেলে না, আপনি আমাদের মতো মানুষের কথা ভেবে দেখুন। এতক্ষণ ধরে খুব গালমন্দ করলাম তো, যারা জাগতিক বিষয়ে প্রার্থনা করেন, এই করেন সেই করেন ইত্যাদি, আমরা তো সত্যি সত্যি এই কথাটা আপনি কি বলতে পারেন যে চাকরি যদি না পাই আমার কিছু যায় আসে না, বা আমি যদি আরো 300 টাকা মাইনে চাকরি করি, 1000 টাকা মাইনে চাকরি পেলাম না, কিছু গেল এলো না, এইটা বলবার মতো বুকের পাটা আজকের দিনে ক্রমশ কমে আসছে না? ক্রমশ মানুষ এই যে জাগতিকতা যাকে বলছি, সেই জাগতিকতার দ্বারা কিরম আচ্ছন্ন হয়ে পড়ছে না? তো অধর তাই বলছেন যে আপনি তো বলেন যে না, সংসারে থেকে কাজ করতে, সংসারের এইগুলো নিয়ম, এই নিয়মটা আমাকে পালন করতে হবে, তো কি করা যাবে? তো ঠাকুর কি বলছেন? বলছেন নিবৃত্তি ভালো, প্রবৃত্তি ভালো নয়। এই অবস্থার পর আমার মাইনে সই করতে ডেকেছিল, যেমন সবাই খাজানচির কাছে সই করে, তা আমি বললুম আমি তো চালাচ্ছি না, আমি সই করতে পারবো না, তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে আর কাউকে দাও। ওই ঠাকুর তো মথুরবাবুর ওখানে পুরোহিতের পদে আছেন, সেই অর্থে তো তাকে তো সই করে টাকা নিতে হবে। তার ঠাকুর বলেন না 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 না, আমি সই করতে পারবো না, আমি সই করতে পারবো না। তার কারণ আমি যা কিছু করছি সেইগুলো তো আমি করছি না, আসলে আসলে তো করছেন ভগবান, তা আমি কি করে সই করবো? অন্য কাউকে দাও, অন্য অন্য। সই করা মানে তো দস্তখত করে দেওয়া যে আমি তোমার দাস, আমি এই জায়গায় এই কাজটার সূত্রে তোমার দাস না, একমাত্র ঈশ্বরের দাস হবে, অন্য কারোর দাস হবে না। এই যে তার জন্য যা কিছু হবার হবে, কিন্তু আমি কারোর দাস হব না, আমি একমাত্র ঈশ্বরের দাস হব। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। শেষ হলো কথামৃত থেকে পাঠ। এইবার আপনাদের চিঠিপত্র। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পৃথিবীর রঙে প্রচুর 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 চিঠি এসেছে, সে কথা বলেছিলাম আপনাদের। তো আজকেও যে চিঠিটি, সেই চিঠিটি লিখেছেন প্রদীপ কুমার দাস। পৃথিবীর রং, এই হলো বিষয়। প্রদীপবাবু খুব অন্য দিক থেকে দেখেছেন বিষয়টাকে, সেটা পড়ে শোনাই।
গ্রামাঞ্চলে মানুষের পানীয় জলের উৎস হলো নলকূপ কিংবা পাতকুয়োর জল। এখন কিছু কিছু গ্রামে নদীর জল কিংবা বড় বড় খাল বিলের জলকে পরিশোধিত করে পানীয় জল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভূগর্ভস্থ জল যেটা মাটির নিচে থাকে সেই জল নলকূপের মাধ্যমে লোকে পানীয় জল হিসেবে ব্যবহার করে গ্রামের বেশিরভাগ মানুষ। এই ভূগর্ভস্থ জলে আর্সেনিক বা ফ্লোরাইডের মতন বিষ জলে মিশে গেলে গ্রামের লোকেরা প্রাথমিক অবস্থায় বুঝতে পারেন না, তারা অজান্তেই বিষ পান করে চলেন। কেননা দেহের মধ্যে আর্সেনিকের বিষক্রিয়া সৃষ্টি হয় সাধারণত আর্সেনিক দূষিত জল দীর্ঘদিন পান করার ফলে। 2 থেকে 5 বছরের মধ্যে আর্সেনিক দূষণজনিত রোগের বহিঃপ্রকাশগুলি ধীরে ধীরে লক্ষ্য করা যায়। জলে আর্সেনিকের মাত্রা এবং দিনে একজন ব্যক্তি কতটা পরিমাণ জল পান করছেন তার উপর নির্ভর করে রোগটির বহিঃপ্রকাশ। সাধারণত পানীয় জলে আর্সেনিকের মাত্রা প্রতি লিটারে 0.01 মিলিগ্রাম ছাড়িয়ে গেলে সেই জল পান করলে আর্সেনিক দূষণের কবলে পড়ার সম্ভাবনা থাকে। এছাড়া দেহেতে পুষ্টির ঘাটতি থাকলে আর্সেনিক বিষক্রিয়ার প্রভাব দ্রুত দেখা যায়। দেহের মধ্যে বেশি পরিমাণে আর্সেনিক সঞ্চিত হওয়ার ফলে ধীরে ধীরে যে সমস্ত ক্ষতিকর লক্ষণ দেখা দেয় চিকিৎসা শাস্ত্রে তাকে আর্সেনোকোসিস বলে। পশ্চিমবঙ্গের মোট 12টি জেলা মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, প্রায় 112টি ব্লকের অন্তর্গত 3417টি মৌজা আর্সেনিক দূষণে আক্রান্ত। পরিসংখ্যান থেকে জানা যায় এ রাজ্যের প্রায় 3 লক্ষেরও বেশি মানুষ আর্সেনিকোসিস রোগে আক্রান্ত। শুধু এদেশে নয়, সারা বিশ্ব জুড়ে আর্সেনিক দূষণের কথা জানা গেছে। আর্জেন্টিনায় 1938 সালে আর্সেনিক ক্লিষ্ট রোগীর সন্ধান পাওয়া যায়। এর নাম ছিল বেলভিলি ডিজিজ। 1963 সালে উত্তর মেক্সিকোর লাগুমেরায় বেশ কয়েকটি জায়গায় আর্সেনিকোসিসে আক্রান্ত রোগীর দেহে মেলানোসিস, কেরাটোসিস ইত্যাদি লক্ষণ দেখতে পাওয়া গেছে। 1968 সালে তাইওয়ানে এই রোগকে বলা হতো ব্ল্যাকফুট ডিজিজ। 1971 সালে জাপানে, 1987 সালে থাইল্যান্ডে আর্সেনিক দূষণের খবর পাওয়া গেছে। এই রোগকে থাইল্যান্ডে কৈদাম বলা হতো। 1990 সালে চীন দেশে আর্সেনিক ক্লিষ্ট রোগীর সন্ধান পাওয়া যায়। এছাড়া চিলি, আমেরিকা, হাঙ্গেরি, ভিয়েতনাম, ফিলিপিন্স, মায়ানমার, জাপান, পাকিস্তান, নেপাল সহ বিশ্বের অন্যান্য দেশ ও প্রতিবেশী দেশ বাংলাদেশেও আর্সেনিক দূষণের ব্যাপকতার খবর পাওয়া গেছে। দেহেতে আর্সেনিকের বিষক্রিয়া ত্বকের ও যকৃতের কোষের উপর আর্সেনিকের প্রভাব পড়ে বেশি। আর্সেনিক ত্বকের কোষের রং তৈরি কারখানা মেলানোসাইটস ও কেরাটিন তৈরির কারখানা কেরাটিনোসাইটে হানা দিয়ে ত্বকের রঙকে কালো খরখরে পুরু করে দেয়। অনেক দিনের বিষক্রিয়ায় কখনো কখনো ত্বকের মেলানোসাইট কোষগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে সাদা কালো ছিটছিট দাগ দেখা যায়, যাকে চিকিৎসা শাস্ত্রে লিউকোমেলানোসিস বলা হয়। যকৃতে আর্সেনিকের বিষক্রিয়ায় সিরোসিস লিভার ও পেটে জল জমে বা উদরি হয়ে রোগী মারা যেতে পারে। পানীয় জলে আর্সেনিক আছে কিনা পরীক্ষা করলেই বোঝা যায়। আর্সেনিক দুষ্ট জল সর্বতোভাবে বর্জন করাই আর্সেনিকের বিষক্রিয়া থেকে মুক্তি লাভের নিশ্চিত উপায়। বর্তমানে প্রভূত বায়ু দূষণ, জলদূষণ, শব্দ দূষণ, দৃশ্য দূষণ, তেজস্ক্রিয়তার জন্য হারিয়ে যাচ্ছে পৃথিবী বা প্রকৃতি মাতার সাধারণ রূপ, রস, গন্ধ। লুপ্ত হচ্ছে তার স্বাভাবিক রং। জলবায়ুর খামখেয়ালিপনায়, প্রাকৃতিক বিপর্যয়ে পৃথিবীবাসী আজ ত্রস্ত, ভীত, শঙ্কিত, আতঙ্কিত। অপরিমিত লোভ, ক্ষমতার অহমিকায় মনুষ্য সৃষ্ট বিশ্বযুদ্ধের দগদগে ঘা থেকে এখনো আমরা শিখতে পারিনি কোথায় আমাদের থামা উচিত ও কিভাবে পৃথিবীর স্বাভাবিক রংকে আমরা ফিরিয়ে আনতে পারি। সেই ধ্যান দেওয়াটা আমাদের আশু কর্তব্য। শরণাগত পরিবার ও সৌমিত্র দাদাকে আমার আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে কলম বন্ধ করলাম। বিনয়াবনত ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি। প্রদীপবাবু ডাক্তার এবং খুব মানব হিতৈষী ডাক্তার বলে জানি।
তার চিঠিপত্র থেকেই যা বুঝতে পারি। তিনি পৃথিবীর রং এই নিয়ে চিঠি লেখার ছুতোয় আমি বলবো, এরকম একটি আর্সেনিকের বিষক্রিয়া নিয়ে একটি চিঠি লিখেছেন। ছুতো শব্দটা ব্যবহার করলাম, কিন্তু এটা ভালো ছুতো। এই সূত্র ধরে আমাদের অনেকগুলো কথা জানা গেল, এবং পৃথিবীর রঙের সঙ্গে তার একটা গভীর সম্পর্ক তো নিশ্চয়ই আছে। আপনাকে অনেক ধন্যবাদ প্রদীপবাবু। এবার তাহলে মহাপুরুষের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বুদ্ধদেবের জীবন কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে যে শরণাগত শোনাই আপনাদের, শ্রী চৈতন্যদেবের শরণাগত। সেখানে শ্রী চৈতন্যদেব তার ঘরে এসেছেন তার মায়ের সঙ্গে দেখা করবার জন্য। সেই কথা বলেছি আপনাদের। মায়ের সঙ্গে বা স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেছি অনেকবার, নানান ভাবে বলেছি। আর গত শনিবারে আপনাদের বলেছিলাম বুদ্ধদেব, তিনি আর সিদ্ধার্থ নেই, তিনি বুদ্ধদেব হয়ে গেছেন, বোধি প্রাপ্ত হয়েছেন তিনি। সেই বুদ্ধদেব এসেছেন কপিলাবস্তুতে, সেই বুদ্ধদেব এসেছেন রাজবাড়িতে, শুদ্ধোধনের রাজবাড়িতে, এবং সেখানে গিয়ে তিনি তার স্ত্রী যশোধারা, তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। যশোধারাকে কি বলেছেন? বলেছেন, হে আমার পুত্রের জননী, আমি জানি তুমিও জন্ম জন্মান্তর ধরে সৎ পবিত্র জীবন যাপন করছো, তাই বলছি আমি তোমাকে মুক্তির পথ দেখাতে এসেছি। আমি তোমাকে যে উপদেশ দেব তুমি সেই পথ অনুসরণ করে চলো, তবেই জীবনের সব মায়া বন্ধনের ঊর্ধ্বে উঠতে পারবে। স্বামী স্ত্রীর যে স্বাভাবিক সংলাপ, স্বাভাবিক যে কথোপকথন, তার থেকে বাইরে একজন গুরু তার শিষ্যাকে বলছেন, একজন প্রাজ্ঞ বোধি সম্পন্ন মানুষ তিনি তার শিষ্যাকে বলছেন এই কথা। এরপর বুদ্ধদেব তার শিষ্যদের নিয়ে রাজার উদ্যানে এসেছেন। তো কিছুক্ষণ পরে সেখানে তার বাবা এসেছেন, শুদ্ধোধন। তিনি এসেছেন, প্রজাপতি, যশোধারা, আরো অনেকে এসেছেন। বুদ্ধদেব সেখানে গাছের তলায় বসে আছেন, তার চারপাশে শিষ্যরা রয়েছেন, অন্য সকলে রয়েছেন, রাজা রয়েছেন। বুদ্ধ তার উপদেশ দিতে আরম্ভ করলেন। তা সেই উপদেশ শুনতে শুনতে যশোধারার মনে হলো যে আমি এতদিন ধরে কি করেছি, আমি এতদিন ধরে কোথায় ছিলাম। একটা ছোট্ট এইটুকু গণ্ডির মধ্যে আমি নিজেকে আটকে রেখে দিয়েছিলাম। আমি বাইরের পৃথিবী, বড় যে জীবন, জীবনের যে অমিত সম্ভাবনা, তার কিচ্ছু জানিনি কখনো। একটা মিথ্যে, একটা অজ্ঞতা, অজ্ঞানতার আবরণ আমাকে আটকে রেখেছিল। সেই অজ্ঞানতার আবরণ আস্তে 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 পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, জ্ঞানের আলোয় পুড়ে যাচ্ছে। আস্তে 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 তার ভেতর থেকে বেরিয়ে আসছে একটা বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেই যোগ তৈরি হচ্ছে তার ভেতরে। এই শুধু শুধু যশোধারার নয়, এই শুদ্ধোধনেরও বটে, সকলের বটে, সকলের। তো পরদিন যখন বুদ্ধ ভিক্ষাপাত্র নিয়ে নগরে বেরিয়েছেন, রাজপুত্র ছিলেন তিনি, এই রাজ্যের রাজপুত্র ছিলেন তিনি, এই রাজধানীর সর্বময় অধীশ্বর ছিলেন তার বাবা। সেই বুদ্ধদেব ভিক্ষাপাত্র নিয়ে বেরিয়েছেন। প্রাসাদের অলিন্দে দাঁড়িয়ে যশোধারা তার পুত্র রাহুলকে বলছেন যে, ওই যে উনি দেখো, ওই যে দিব্যকান্তি পুরুষ পথ দিয়ে চলেছেন, উনি তোমার বাবা। যাও, ওর কাছে গিয়ে তোমার উত্তরাধিকার চেয়ে নাও পুত্র। তো পুত্র রাহুল নেমে গেছে, গিয়ে বুদ্ধের সামনে দাঁড়িয়েছে, প্রণাম করেছে, করে বলেছে যে আমি তোমার সন্তান, তুমি আমাকে তোমার উত্তরাধিকার দাও। বুদ্ধদেব তাকিয়ে আছেন তার দিকে। তার সন্তান, তার ঔরসজাত সন্তান, তার নয়, পূর্বাশ্রমে তিনি যা ছিলেন তার। একটু তাকিয়ে আছেন, তাকিয়ে থেকে তার শিষ্য সারিপুত্র তাকে ডেকে বললেন যে রাহুলকে তুমি সন্ন্যাস দাও। সবাই চঞ্চল হয়ে উঠলো,
কি বলছেন আপনি? কি বলছেন? এইটুকু শিশু সংসার ত্যাগ করবে? শুনে রাজা শুদ্ধোধন একবারে হাহাকার করে উঠলেন, বললেন কি কথা, কি কথা? এ আমার রাজ্যের উত্তরাধিকার, এ কি করে সন্ন্যাসী হয়ে গেলে? কি করে হবে? আমার ঘর শূন্য হয়ে গেল তো। বুদ্ধ সান্ত্বনা দিয়ে বললেন, আপনি দুঃখ পাবেন না, রাহুলকে আমি পরম সত্যের সন্ধান দেব। শুনছেন বুদ্ধদেবের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পরে ফিরে আসবো আরো কথা বলবার জন্য। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কি? বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করলেন। এরপর সবাইকে নিয়ে বুদ্ধদেব কপিলাবস্তু ছেড়ে শ্রাবস্তী নগরে এলেন। তো এখানে অনাথপিণ্ডক নামে একজন ধনী বণিক, তিনি বললেন, আপনি এসেছেন আমাদের এই শ্রাবস্তী নগরে, এ আমাদের সকলের পরম সৌভাগ্য। আপনি কোথায় বাস করবেন? আপনার জন্য জেতবনে একটা মঠ তৈরি করে রেখেছি, আপনি এখানে আসুন। তো বুদ্ধদেব সেই মঠে গেলেন, সেখানে কয়েক মাস কাটালেন। আর সেই দলে দলে মানুষ আসছে, তার উপদেশ শুনছে, নিজেদের পাল্টে ফেলছে। তার কারণ এইসব উপদেশে তো কোনো গভীর সমস্ত আধ্যাত্মিকতা, জটিল তত্ত্ব, এই সমস্ত কিছু নেই। খুব সহজ সরল জীবনযাপনের কতকগুলো রাস্তা, সেই সমস্ত মার্গ বুদ্ধদেব বলে দিচ্ছেন। তো বহু মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করছে। তো একদিন কপিলাবস্তু থেকে মহারানী প্রজাপতির দূত এলো বুদ্ধের কাছে। তারা সংসার জীবন ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে সংঘের আশ্রয় নিতে চান। প্রজাপতি আছেন, তার সঙ্গে যশোধারা আছেন, আরো অনেকেই আছেন। তারা সকলে সন্ন্যাস গ্রহণ করতে চান। কিন্তু বুদ্ধ বলেন, না, নারীরা সন্ন্যাস গ্রহণ করতে পারবে না। প্রজাপতি মা তার অনুরোধ তিনি ফিরিয়ে দিলেন। তো কিছুদিন পরে রানী প্রজাপতি নিজেই বুদ্ধের কাছে এলেন। এটা কি? কেন এটা? আপনি কারণ বুদ্ধ তো এখন আর তার ছেলে সিদ্ধার্থ নন, তিনি তো বুদ্ধ। বহু মানুষ যাকে পুজো করেন, বহু মানুষ যার শিষ্যত্ব গ্রহণ করেছেন, সেই বুদ্ধ, তাকে কি তুমি বলা যায়? তিনি বললেন যে, আপনি তো সকলকে নির্বাণের পথ বলে দিয়েছেন, আমরা মেয়ে বলে আমাদের প্রত্যাখ্যান করছেন কেন? আমি সন্ন্যাস নিতে চাই, আমি সন্ন্যাসী হতে চাই, আপনি তার ব্যবস্থা করে দিন। বুদ্ধ বললেন, না, তার একটাই কারণ, একবার যদি নারীরা এই সংঘে প্রবেশ করে তাহলে সংঘের সূচিতা রক্ষা করা কঠিন হয়ে যাবে। এই যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলি, এই যে শ্রী চৈতন্যদেবের কথা বলি, তারা পুরুষদের দিক থেকে ব্যাপারটাকে দেখেছেন। কিন্তু যদি একবার নারী এবং পুরুষের যে সম্পর্ক, সেই সম্পর্কটা তো প্রাকৃতিক সম্পর্ক। প্রকৃতিকে অগ্রাহ্য করা খুব কঠিন। প্রকৃতিকে যদি অগ্রাহ্য করতে হয়, প্রকৃতির যে আহ্বান, সেই আহ্বানকে যদি অগ্রাহ্য করতে হয়, তাহলে নিজেকে সংযত রাখতে হবে, নিজের চারপাশের পরিবেশকে এমন রাখতে হবে যাতে সেই সংযম ভেঙে না পড়ে। বুদ্ধ বলেন, না, কোন নারীকে আমি সংঘের মধ্যে প্রবেশাধিকার দেব না। সে তিনি বৃদ্ধাই হন আর যাই হন না কেন, দেব না। তো প্রজাপতি ফিরে এলেন বুদ্ধের কাছে প্রত্যাখ্যাত হয়ে। ফিরে এসে অঝোরে কাঁদছেন। এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন আনন্দ, বুদ্ধের প্রধান শিষ্য। তিনি বললেন, আপনি কাঁদছেন কেন মা? তো মহারানী প্রজাপতির কাছ থেকে সমস্তটা শুনে আনন্দ নিজে বুদ্ধের কাছে গেলেন, গিয়ে বললেন, মা কত দূর থেকে এখানে এসেছেন সন্ন্যাস নেবার জন্য, আপনি তাদের ফিরিয়ে দেবেন না। কিন্তু না, বুদ্ধ আনন্দের অনুরোধেও অনুমতি দিলেন না। তখন আনন্দ একটা প্রশ্ন করলেন, আচ্ছা, নারীরা যদি সাধনার পথে নির্বাণ লাভ করে তবে কি তাদের পুনর্জন্ম হবে? বুদ্ধ জবাব দিলেন,
নির্বাণ লাভের পর কারোরই পুনর্জন্ম হয় না। আনন্দ বললেন, যারা কামনা বাসনার ঊর্ধ্বে উঠেছে তারা কি সন্ন্যাস গ্রহণ করতে পারে? হ্যাঁ, অবশ্যই সন্ন্যাস গ্রহণ করতে পারে। এইবার আনন্দ বললেন, তাহলে প্রভু মাতা প্রজাপতি আর তার সঙ্গিনীদের সঙ্গে প্রবেশ করবার অনুমতি দিন, কারণ তারা সকলেই সংসার জীবনের সমস্ত কামনা বাসনার ঊর্ধ্বে উঠে গেছেন। এর উত্তরে কি বলবার আছে? কিছুই বলবার নেই। কিন্তু বুদ্ধদেব একটা শর্ত আরোপ করলেন। সেই শর্তের কথা বলবার সময় আজকে আর নেই, সেটা পরের শনিবারে হবে। আজকের মতো তাহলে শেষ করি শরণাগত 92.7 বিগ FM এ। শেষ করবার আগে মনে করিয়ে দিই, সামনের বৃহস্পতিবারে আপনাদের চিঠিপত্রের বিষয়ে ছোট্টবেলার কথা। এই ছোট্টবেলার কথা নিয়ে, ছোট্টবেলার কোনো একটা স্মৃতি নিয়ে 250 শব্দের মধ্যে চিঠি লিখুন। মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে সেই চিঠি যেন আমাদের দপ্তরে পৌঁছে যায়। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। চিঠি লিখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG। তাহলে আজকের মতো বিদায়, নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, অজস্র শুভকামনা। এবং আজকে বিশেষ করে শুভকামনা জানাবার দিন। কেন সেই কথা একটু পরে বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, সবাইকার শুভ হোক। যা বলছিলাম আপনাদের যে আজকেই বিশেষ করে শুভকামনা জানাবার দিন, তার কারণ আজকে হচ্ছে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। এই 3রা আগস্ট আজ হলো আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস, ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ডে। আমরা সবাই সবাইকার বন্ধু হতে চাই, আমরা সবাই সবাইকার বন্ধু হতে পারি। শরণাগত এই বন্ধুত্বের হাতটা প্রসারিত করে দিয়েছে। সেই হাত আপনারা